অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন অর্ণব ঘোষের কলমে শ্বেত ডাকিনী গল্পের দ্বিতীয় পর্ব। একটা ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে অর্ণব ঘোষের কলমে শ্বেত ডাকিনী গল্পের দ্বিতীয় পর্ব। কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্য উধাও। আর একটু বেস দে সূর্য, ভয়েসটা একটু ডিপ কর। রেকর্ডিং রুমে আজকের শেষ চরিত্রটার শেষ কিছু ডায়লগ প্লে করছিল সূর্য। রাত প্রায় 9টা বাজে। সাধারণত এত রাতে সূর্য, শুভঙ্কর আর ইন্দ্রাণী বাদে আর দুজন ক্রিউ মেম্বার থাকে। ফিয়ার ইজ এ স্টেট গল্পের মেন ভিলেনের ভয়েসের শেষটুকু আজকে রাতে রেকর্ডিং চলছে, আর এই সব কাজের জন্যই প্রয়োজন হয় সূর্যের গাম্ভীর্যপূর্ণ আওয়াজের। আরও ডিপ বিষয়টা আর্টিফিশিয়াল লাগবে তো তাহলে? ন্যাচারালি এত গাঢ় ভয়েস তো কারোর হয় না। না না, সেটা লাগবে না, কিন্তু চরিত্রটা তো একটু ডার্ক ভিলেন গোছের না, সেখানে ডিপ ভয়েসটাই তো একটা মার্ক। কেন, তোমার গলায় কি প্রেশার পড়ছে? এর চেয়ে বেশি করলে হয়তো পড়বে। দাঁড়াও, বলছো যখন একবার চেষ্টা করে দেখছি। আরেকবার যাচ্ছি। ওকে, দেন গোয়িং অন মাই কাউন্ট, 1, 2, 3 অ্যান্ড গো। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্য উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারে বক্ষ ফাটা তারার বন্ধন। কাট 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 কাট। কি হলো সূর্য? রেকর্ডিং রুমে গলা ধরে কাশতে শুরু করেছে সূর্য। ভয়ঙ্কর রকম কাশছে সে। শুভঙ্কর তাড়াতাড়ি উঠে রুমের ভিতর গিয়ে দেখল সূর্যের কাশির সাথে চাপ চাপ রক্ত বেরোচ্ছে। বাইরে ইন্দ্রাণী সহ বাকি মেম্বাররা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। আস্তে 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 সূর্য, আমায় ধর ধর, আস্তে 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 সূর্য, আস্তে আমায় ধর, আস্তে 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 চলো ওয়াশরুমে। আস্তে আস্তে সূর্য, আস্তে আমায় ধরো, আস্তে আস্তে চলো ওয়াশরুমে। ধরে ধরে সূর্যকে বাইরে নিয়ে এসে শুভঙ্কর ওয়াশরুমের দিকে যেতে লাগলো। যাওয়ার সময় বলে গেল, ইন্দ্রাণী, রেকর্ডিং রুমে কিছুটা রক্ত পড়ে আছে, একটু প্লিজ দেখ না যদি পরিষ্কার করা যায়। আমি দিকটা দেখছি। সূর্যের ভয়েসের উপর অত্যাধিক চাপ প্রয়োগ করার ফলে কণ্ঠনালী সামান্য চিড় ধরেছে, তাতেই রক্তপাত হয়েছে। সরি রে, আমি একদম আন্দাজ করতে পারিনি তোর ভয়েসের উপর এতটা চাপ পড়বে। সেটা আর তোকে এত ডিপ করতে বলাটাই আমার ভুল হয়েছে। আরে ও বেশি কিছু হয়নি শুভঙ্কর দা। আমি কাস্তে কাস্তেই কথাটা বলল সূর্য। একটু রেগে গিয়ে অভিভাবকের মতোই শুভঙ্কর জবাব দিল, হ্যাঁ, খুব বড় হনো তুই, এবার একটু চুপ কর, আর এখন কথা বলাটা অন্তত বন্ধ রাখ। তারা দুজন ঘর থেকে বেরিয়ে যেতেই ইন্দ্রাণী রেকর্ডিং রুমে ঢুকে দেখল এক দলা লালচে রক্ত হলদে ফ্লোরের উপর নিজের অধিকার কায়েম করে রেখেছে। সেই রক্তের দিকে এক দৃষ্টিতে অদ্ভুতভাবে তাকিয়ে রইল ইন্দ্রাণী। তার গুরুদেবের কথা মনে পড়ে গেল। রক্তের রংটা কি অসম্ভব গাঢ়, কালচে লাল, আর এই লালই তো তার খুব প্রিয় রং।
কিন্তু কেন জানি না এই রক্তের রং সাদা হলে তার খুব ভালো লাগতো। একটা স্তিমিত পাষাণের হাসির রেশ ফুটে ওঠে তার মুখে। তার মাথায় এখন কি চলছে এখন সেটা একমাত্র সেই জানে। ইন্দ্রাণী এই মহাডাকিনী তন্ত্রের শিকার হয়েছে আজ। ও সাদাটে রক্ত দেখেই আমি বুঝেছি যে কর্ম ফল ফিরে এসেছে। আমি ওকে বারবার বারণ করেছিলাম, ওরে করিস না, এসব নিয়ে ছেলে খেলা করিস না। এখন তুমিই বলে দাও আমাকে এই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত। কর্মফল না কি যেন বলছিলেন? তারপর আপনি ওই বাড়ি থেকে বেরোনোর সময় বারবার বলেছিলেন যে পাপ বাপকেও ছাড়ে না। কোন পাপ? কিসের কর্মফল? আসল ঘটনাটা কি? তন্ত্রের দ্বারা হত্যাকে কি তুমি খুন বলে মনে করো? হত্যা করার অর্থই হলো খুন। বন্দুক দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, কিংবা তন্ত্র সাধনা দিয়ে, খুনটা আসলে খুনই। একটু সময় নিলেন ব্রহ্মানন্দ আচার্য। খাটের নিচে রাখা ঘটি থেকে ঢক ঢক করে কিছুটা জল গলার্ধকরণ করলেন। ওনার চোখের ছলো ছলো ভাবটা একবারের জন্য এড়িয়ে যায়নি মিহিরের নজর। কিছু একটা স্বীকার করতে চাইছেন, কিন্তু হয়তো বিবেকের কাছে আটকে যাচ্ছেন। তারপর নিজেকে তৈরি করে বললেন, ইন্দ্রাণীর বিষয়ের একটা কালো ইতিহাস তোমার জন্য জানা প্রয়োজন। না, শুধু ওর না, আমারও জীবনের সবচেয়ে কর্দমাক্ত অভিজ্ঞতা। তুমি এরপর চাইলে ওকে ঘৃণা করতেও পারো, আর আমাকেও শাস্তি দিতে পারো। মিহির বুঝল খুব কঠিন কিছু একটা বলতে চলেছেন তিনি। নিজেকে একটু ভালো করে গুছিয়ে নিলেন তিনি। গুরুদেব বলতে থাকলেন, ইন্দ্রাণী বড় জেদি মেয়ে। সে একবার যা চেয়েছে সেটা নিয়েই ছেড়েছে, সেটা যে কোনো মূল্যেই হোক। জেদ বড় বাজে জিনিস বাবা। হ্যাঁ, বলতে পারো সে চেয়েছে বলেই একরকম এই মুখার্জি পরিবারে তোমার এতদিনে ঠাঁই হয়েছে। ইন্দ্রাণী প্রথম কলকাতায় যখন কণ্ঠশিল্পী হিসেবে কাজ করা শুরু করেছিল তখন ওর খুব সুনাম হয়েছিল। শ্রোতারা ওকে সব সময় শুনতে ভালোবাসত। যে কোনো মহিলা চরিত্র প্রধান গল্পে তার জুড়ি মেলা ভার। কিন্তু সুনাম হয়েছিল দ্বিতীয় প্রধান শিল্পী হিসেবে। প্রথম হিসেবে সর্বদা নাম যশ খ্যাতি ছিল একটা ছেলের। তার থেকেও বড় কথা, একটা অনাথ গরিব ছেলের। তার নাকি তুখর কণ্ঠ ছিল। সেই কণ্ঠে ছিল অনুভব, আকর্ষণ আর একটা অসামান্য গাম্ভীর্য। শুনেছিলাম ইন্দ্রাণীকে সেই ছেলেটা ভীষণ ভালোবাসত, কিন্তু ইন্দ্রাণী তাকে দু চোখে সহ্য করতে পারত না। ওর মনে হতো ওর প্রাপ্যের সমস্ত খ্যাতি যশ ওই ছেলেটাই নিয়ে চলে যাচ্ছে। তাই মুখে মুখে ভদ্রতার ভাব রেখে ভিতর ভিতর পুষছিল তীব্র ঈর্ষার গরল। কিন্তু সেই ছেলেটা নিঃস্বার্থভাবে তাকে গাইড করত। কোথায় কিভাবে কাজ করলে কাজটা আরো ভালো হবে সব কিছু শিখিয়ে দিত। ইন্দ্রাণী সবার সামনে চুপচাপ থাকলেও ভিতর ভিতর একটা ওই যে বললাম জেদ বিষয়টা খুব ভালো, আবার খুব খারাপও। খারাপ দিক হলো জেদ খুব আত্মসম্মানে আঘাত করে। ইন্দ্রাণীর জেদ ওকে আরো চেপে ধরল, আঘাত করলো ওর শিল্পী সত্তার অভিমানে। ওকে নাকি ওর কাজ শিখতে হবে তো একজন পুরুষের কাছে। এই বিষয়টা যেন কিছুতে ইন্দ্রাণী সহ্য হচ্ছিল না। সেবার একবার এ বাড়িতে এলো ইন্দ্রাণী। সে কি হুলুস্থুল হাঙ্গামা, খালি ঘরের জিনিসপত্র ভাঙছে আর রাগে ফুঁসছে।
অখিলেশ আর মৃন্ময় তাকে যতই শান্ত করার চেষ্টা করে সে উল্টে রেগে গিয়ে বলে, ওই ছেলেটার কাছ থেকে আমাকে কাজ শিখতে হবে। আমি 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 মিস ইন্দ্রাণী মুখার্জি, ওই একটা গেঁয়ো ভূতের কাছ থেকে আমি কাজ শিখবো? ও মাই গড, ওই তো গলা চিরিছি, তাও আবার লোকে এত পছন্দ করে। হ্যাঁ, মানুষজনগুলোকেও বলি আরই যাই, সত্যি এদের পছন্দের কোনো স্ট্যান্ডার্ড নেই। গিয়েও ভূত কথায় বিরতি পড়ল। ঠাকুরমশাই মাথা নিচু করে বললেন, আসলে ছেলেটা নাকি অনাথ, কাজ ছাড়া কোন এক দীক্ষা গুরু নাকি তার বাড়ি গিয়ে হন্যে হয়ে পড়ে থাকতো। পোশাক আশাকের কোনো ধরন ছিল না। ইন্দ্রাণীর কাছে এইসব মানুষরা ওই ওই গেঁয়ো ভূতের সমান। তো যাই হোক, যেটা বলছিলাম, মৃন্ময় বোঝালো ওকে। দেখ মা, কাজের জায়গায় শুধু ট্যালেন্ট কাজ করে, ওসব বড় লোক গরিব লোক এসব কাজ করে না। মা প্লিজ প্লিজ, এই শোনো, তোমার এই মা টাইপের কথাবার্তাগুলো না আমার সাথে একটু কম বলো। হ্যাঁ প্লিজ, লাইফে না তোমার মতো মেয়ে হলে আমাকে আর ওপরে উঠতে হবে না, বিশ্বাস করো। কি কাজ করো বলো তো তুমি দিনে? হ্যাঁ, ওই তো সারাদিন রান্নাঘরে খুন্তি নাড়া। তুমি আবার এসবের কিছু বুঝো নাকি? হ্যাঁ, মানে এসবের বিন্দু বিসর্গ কিছু তুমি বোঝো? মেয়ের মুখে এন কথা শুনে মৃন্ময় অবাক হয়ে গেছিল। সে তো আশাই করেনি কি করে তার মেয়ের মনে এত ঘেন্নার বিষ ঢুকে গেল। প্রায় কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিল, এসব কি বলছিস তুই মা? তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি? নিজের কাজ আর উচ্চাকাঙ্ক্ষা তোকে এতই অন্ধ করে দিল? ছেলেটা তোকে ভালোবাসে, তোকে কাজ দেখিয়ে দেয়, আর তার সাথে তুই। মা প্লিজ, তুমি চুপ করবে? শোনো, ওইসব ছেলেকে না আমি আমার পায়ের তলায় পিষে মারি। কথাটা শোনা মাত্রই মৃন্ময় তার গালে সজোরে একটা চড় মারে। আমি তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। সত্যি বলতে ইন্দ্রাণীর এরকম বুনো রাগ আমি আগে কখনো দেখিনি। চড় খেয়ে গালে হাত দিয়ে ফুঁসতে ফুঁসতে মায়ের দিকে তাকিয়ে ইন্দ্রাণী বলেছিল, তুমি আমাকে মারলে? হ্যাঁ, আমাকে মারলে তুমি? তোমার মতো এরকম শিরদাঁড়াহীন মেয়ে মানুষ না আমি নই। আমি যে নিজের পথের কাঁটাকে না সরিয়ে ব্যথা সহ্য করে আমি পথ চলবো, আমি নই তোমার মতো। আমি ইন্দ্রাণী মুখার্জি। পথের কাঁটা কিভাবে উপড়ে ফেলতে হয় এবার আমি সেটাই দেখাবো। আর তার জন্য যদি আমাকে জেলেও যেতে হয় আমি যাব, ইয়েস আমি যাব, কিন্তু না, সেকেন্ড পজিশনে আমি কিছুতেই থাকবো না, কখনো না। কথাটা বলেই ইন্দ্রাণী হন হন করে বাইরে বেরিয়ে গেছিল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গেছিল। অখিলেশ আর আমি এরপর একটা ছোট্ট আলোচনায় বসেছিলাম। অখিলেশ আমাকে জিজ্ঞেস করলো, ঠাকুর, ওর মধ্যে এরকম বিষ কে ঢোকালো ঠাকুর? তুমি অখিলেশ, তুমি ঢুকিয়েছ। আমি? এসব কি বলছেন ঠাকুর? ছোট থেকে যদি নিজের মেয়েকে এই শেখাও যে জীবনে প্রথম হওয়াটাই সব, তাহলে সেই ফল তো একদিন পাবে। আমি তো মা অনেকবার ওকে বলতে শুনেছি যে মা, তোমার প্রথম হওয়ার রাস্তায় যে বাধা সেই বাধাকে ছুঁড়ে ফেলে দাও। তোমার লক্ষ্যে যেই বাধা হোক তাকে সরিয়ে দাও। দ্বিতীয় হওয়ার জীবনে কোনো মূল্য থাকে না। প্রথম মহাকাশে যাওয়া মানুষের নাম আমরা জানি, দ্বিতীয় জনের নাম কজন জানি, ভারতবর্ষের উপরাষ্ট্রপতির নাম কজন জানি। এসব তোমারই শিক্ষা অখিলেশ। দ্বিতীয় শব্দটার প্রতি তুমি ওকে এতটাই বিদ্বেষ দিয়ে ফেলেছ যে এখন নিজের পছন্দের কেরিয়ারে এই দ্বিতীয় তকমা নিয়ে চলতে ওর খুব কষ্ট হচ্ছে। আর শুধু কষ্টই না, রাগ হচ্ছে।
সেই রাগ জ্বালামুখীর মতন ফুটে উঠেছে। ও চায় প্রথম হতে। তোমার বলা উচিত ছিল যে জীবনের দ্বিতীয় হওয়াটাও ভুল নয়। প্রতিযোগে অংশগ্রহণকারী সকলকে শ্রদ্ধা করতে হয়। সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার অর্থ ঠিক কি? সবসময় পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়, ট্যালেন্টকে সম্মান করতে হয়, আর ফাইনালি টাকা দিয়ে সব হয় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি ঠাকুর, কিন্তু তাহলে এখন কি করণীয়? ওর ভিতর থেকে এই বিষ বের করতে হবে। আমি দেখছি কি করা যায়, একটু সময় দাও। এই বলে আমি উঠে পড়লাম সেখান থেকে। সেদিন রাতে বেশ গুরুম গুরুম শব্দে মেঘের ডাক শুনতে পেলাম। নিজের ঘরে বসে মনে মনে একটু পড়াশোনা করছিলাম। আমার আবার রাতে একটু নেশাবান করার অভ্যেস আছে, তা তো তুমি জানোই। সেদিন নেশার মাত্রাটা একটু বেড়েই গেছিল। পুঁথির লেখাগুলো বেশ ঝাপসা দেখছিলাম। এমন সময় বাইরের দরজায় টোকা পড়ল। একটু অবাক হলাম যে এত রাতে কি আসলো আবার। উঠে দরজা খুলতেই দেখলাম ইন্দ্রাণী দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাদা শিফনের শাড়ি, চুলগুলো ভিজে অবস্থায় কাঁধের উপর ছড়ানো। স্নান করে বোধহয় এসেছিল। কোমরে সাপের মতন ছড়িয়ে রেখেছে রূপলি কোমর বন্ধ। শরীর থেকে একটা অদ্ভুত মাদকতার গন্ধ বেরোচ্ছিল। বেশ কামাতুর ভঙ্গিতে সে আমাকে বলল, গুরুদেব, ভিতরে আসবো গুরুদেব? ওকে আমি ভেতরে ঢুকতে দিলাম। জানো মিহির, আমি দীর্ঘ 50 বছর কৌমার্যব্রত অবলম্বন করেছি, কিন্তু ওই দিন ওকে দেখে আমার শরীরের ভেতর মানে কি করে বলি। স্পষ্টতই বোঝা যাচ্ছিল তিনি বলতে বলতে বেশ ইতস্তত অনুভব করছিলেন, কিন্তু মিহির বিষয়ের গাম্ভীর্য অনুমান করতে পেরে তার হাতের নরম স্পর্শ দিয়ে বলল, এই সময় আপনার লজ্জার থেকেও ইন্দ্রাণীর জীবন বেশি মূল্যবান। আপনি বলুন। সেদিন ওকে ওই রকম ভাবে দেখে আমার ভিতরের দীর্ঘদিন ধরে দাবিয়ে রাখা পৌরুষটা যেন ঠেলে বেরিয়ে আসতে চাইল। আর ইন্দ্রাণী যেন সেটাই চাইছিল সেদিন আমার থেকে। ও যেন কথার ছলে ছলে আমাকে একটু একটু করে গ্রাস করছিল, ঠিক ঠিক যেমন চন্দন গাছকে সাপ একটু একটু করে জড়িয়ে ধরতে থাকে, তেমনি। তারপর ওর ইঙ্গিতটা আস্তে আস্তে ঘুরতে থাকে। প্রথমে সাধারণ কথাবার্তা, তারপর আস্তে আস্তে বিষয়টা ঘুরে যায়। এই যেমন আমি কোনো বিয়ে করিনি, কি করে নিজের শরীর এখনো সুঠাম হয়ে আছে, এসব। তারপরও চলে গেল তন্ত্রের বিষয়। সব সাধনা কি, ডাকিনী মন্ত্র কি, যক্ষিণী চক্র কি, এইসব বিষয়। এক মিনিট। এসব ও জানলো কি করে? তোমার মতন ও আসতো মাঝে মাঝে গল্প শুনতে। আমিও ওকে তোমার মতোই বলতাম। তোমাদের মতন একনিষ্ঠ শ্রোতা পেলে আমাদের বেশ ভালোই লাগে। কিন্তু সেদিন ওর অতিরিক্ত কৌতূহল দেখে আমি জিজ্ঞেস করেছিলাম কেন জানতে চাইছে এসব। উত্তরে বলেছিল ওর গল্প লিখতে কাজে লাগবে। কিন্তু এইসব প্রশ্নের ফাঁকে কখন যে আমার একটা হাত ওর নরম কোমরে চলে গেছে, আর ওর ভিজে চুলের গোছটা আমার বুকের উপরে এসে পড়েছে, তা আমার খেয়াল ছিল না। তারপর সেদিন রাতেই বুঝেছি, আর বলতে হবে না। কিন্তু যেটা বুঝছি না, এটা করে ইন্দ্রাণীর কি লাভ হলো? বেশ কিছুক্ষণ নীরবে থাকার পর অবশেষে যেটা বলতে চাইছিলেন ব্রহ্মানন্দ আচার্য সেটাই বললেন। শ্বেত ডাকিনী আহরণ। সেদিন আমাদের নিষিদ্ধ মিলনের চরম মুহূর্তে ইন্দ্রাণী আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা গুরুদেব, এমন কোনো সাধনা আছে যেমন ধরুন মানে যে সাধনা করলে কারোর কণ্ঠ নষ্ট করে দেওয়া যায়? আছে এমন কোনো সাধনা? সম্ভব আছে, শ্বেত ডাকিনী তন্ত্র।
দেবী নীলাভ সরস্বতী মহাডাকিনী রূপ, বাঘ আর জটিল চর্মরোগের দেবী। এতে কি হয়? যে ব্যক্তি রক্ত তাকে ভোগ দেওয়া হয় তার গলা থেকে রক্ত বমি হয়, রক্তের রং সাদা হয়ে যায়, তার সারা শরীর জুড়ে ঘা হয়, ধীরে ধীরে না খেতে পেরে আস্তে আস্তে মারা যায়। পরিবর্তে সাধক যা চায় তাই হয়। আর এর থেকে বেরোনোর উপায় নেই, এক কথায় নেই। তবে তাকে ভালোবেসে কেউ নিজেকে উৎসর্গ করলে তার সব কিছু ঠিক হয়ে যায়। এছাড়া কিছু নেই, কারণ ভালোবাসার থেকে বড় তন্ত্র সাধনা আর কিছু হয় না। শেষ কথাগুলো শোনার পর মিহির একটু মনে মনে সমস্ত বিষয়টা সাজিয়ে নিল। তারপর সবটা আন্দাজ করে হাতে একটা তালি মেরেই বলল, বুঝে গেছি। এই তন্ত্র সে প্রয়োগ করেছিল ওই ছেলেটার ওপর। কোনোভাবে ওর রক্ত নিয়ে শ্বেত ডাকিনীকে ভোগ দিয়েছিল। সে অনাথ, ভালোবাসেও একমাত্র ইন্দ্রাণীকে, কাজেই তাকে বাঁচানোর জন্য বলিদান দেওয়ার কেউ নেই। এদিকে মৃত্যুর পর যাই হোক, এই ভগবান ভগবান খেলায় কেউ দোষী নয়। সুপার প্ল্যানিং। কিন্তু আপনি তাকে আটকালেন না কেন? হ্যাঁ, মানলাম আপনি ভুল করে ফেলেছিলেন, কিন্তু আসলে ও আমার ভিডিও করে নিয়েছিল। প্রায় টুকরে কেঁদে ফেললেন ব্রহ্মানন্দ আচার্য। কাঁদতে কাঁদতেই বলতে লাগলেন, ইন্দ্রাণী সেদিন কথার ফাঁকে কখন যে ওর ফোন বের করে আমাদের সমস্ত কথা রেকর্ড করে সবকিছু ভিডিও করে নিয়েছিল। আর সেটাও এমন ভাবে নিয়েছিল যা আমায় ভিডিওতে বেশিরভাগ সময় দেখা যাচ্ছিল। তারপর আমায় বলেছিল, দেখুন গুরুদেব, আপনি যদি আমাকে এই কাজে সাহায্য না করেন তাহলে না আমাকে বাধ্য হয়েই এই ভিডিওটা আমার বাবা মাকে দেখাতে হয়। মানে আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি বলে দেব যে আমি নেশার ঘরে ছিলাম। তারা তো আমাকে আর ত্যায্য কন্যা করতে পারবে না। আর ইনকেস ধরুন মানে যদিও বা করে, মানে আমার তো নিজের ইনকাম আছে, আর যা আছে সেটা দিয়ে আমি ভালো মতোই চালিয়ে নিতে পারবো। পারবো। আর তাছাড়া আপনার মতো তো আরো অনেক সন্ন্যাসী আছে যারা ভিতর ভিতর সন্ন্যাসী কিন্তু বাইরে। যাই হোক সেসব বাদ দিন। আমি ভাবছি আপনার কি হবে। মানে আপনি ব্রাহ্মণ মানুষ, তার উপর আবার এইসব। হ্যাঁ, মানে আমাদের তো প্রথমত বাড়ি থেকে বের করেই দেবে। ব্রাহ্মণ হিসেবে আপনারও কাদা লাগবেই। না খেতে পেয়ে আপনি মরে যাবেন তো গুরুদেব। আর কি বলি বলুন, ডিসিশন আপনার, আপনি যা করবেন। মাই গুডনেস, আমি ভাবতে পারছি না একটা মেয়ে শুধুমাত্র নিজের ফেম পাওয়ার লোভে কর্মফল ফিরে আসে। সাধেই বলে না, কর্মা ইজ আ। যাই হোক, কি আর বলবো, ভুলভাল কিছু একটা হয়েছে, আশাই করে নিয়েছিলাম, কিন্তু এতটাও আশা করিনি। কিন্তু আমি ভাবছি অন্য বিষয়। শ্বেত ডাকিনীকে ডাকতে হবে, তাকে ইন্দ্রাণী রক্ত দিতে হবে। এসব কে কি করে করবে? এমনি এমনি তো হবে না। কিন্তু কেই বা রক্ত পেল, কি করে পেল? এইবারে মিহিরের মুখের ভঙ্গি বদলে গেল। সে হাত দিয়ে পিছনের দিকে হেলান দিয়ে একটা তীর্যক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, ছেলেটার নাম জানা আছে আপনার? জানতাম, ইন্দ্রাণী বলেছিল একবার। কি যেন কি একটা, ঠিক মনে পড়ছে না। সূর্য সেন, ঠিক তো? হ্যাঁ, ঠিক। সূর্য। এক মিনিট, তুমি জানলে কি করে? কে তুমি? নমস্কার ব্রহ্মানন্দ আচার্য ঠাকুর, আমি মিহির সেন, সূর্য সেনের ভাই। হ্যাঁ, অনাথ ছিল, কিন্তু ওর একটা ভাইও ছিল। হিন্দিতে যাকে বলে মুঁ বলা ভাই। একই আশ্রমে ছিলাম আমরা। আমাকে দাদার মতোই ভালোবাসত। আমার কথা ওর কাজের জায়গায় কেউ জানে না। ও ভালো করেই জানতো যে ও অনাথ বলে অনেকের কাছেই তুচ্ছ-তাচ্ছিল্য হয়। আমিও যাতে একই জিনিস না ফেস করি, তাই ও কাউকে কিছু বলতো না। এখানে আমি এসে যেগুলো বলেছি ওই আগে, মোটা বাহিনীর চাকরি, ট্রাভেলার, ফরেন ম্যাগাজিন, সবকিছুই ঢপ। সরি ফর দ্যাট।
আমার পিওর ইন্টেনশন ছিল রিভেঞ্জ, কিন্তু আমার কিছুই করার ছিল না। তুমি তুমি আমাদের বিশ্বাস নিয়ে এত বড় খেলা। প্লিজ 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 নাটক বন্ধ করুন। হ্যাঁ, যতরাজ্যের ভিকটিম কার্ড প্লে করে সিম্প্যাথি নেওয়ার ধান্দা। যাই হোক, ভালোই হলো আপনি নিজের মুখে সবকিছু স্বীকার করলেন, এটাও রেকর্ড আছে। হ্যাঁ, সো আপনি যদি ভেবে থাকেন যে বাড়ির লোকেদের সবকিছু বলবেন, তাহলে আমাকেও একই পন্থা নিতে হবে, তাতে আপনার সম্মানটা। তুমি তুমি এত কিছু জানলে কি করে? শ্বেতরাগিনী আহরণ তো মুখের কথা নয়। আরে দাদার ওই যে গুরুদেব ছিল, ওখানে আমিও যেতাম, ওনার থেকেই শেখা। আপনি এই ঘটনাটাকে সাদামাটা বাংলা রিভেঞ্জ থ্রিলারের মতো থ্রিলার বলতে পারেন। আপাতত এইটুকুই। তুমি তুমি কি চাও তাহলে এখন? ইন্দ্রাণীর মৃত্যু? না, ওকে বোঝাতে চাই ভালোবাসার কাছে যে এইসব জিনিস কিছুই না, সেটা ওকে দেখাতে চাই। আমি ওর জন্য প্রাণ দেব। কথাটা শোনা মাত্রই ব্রহ্মানন্দ আচার্য দু চোখ বড় বড় করে তাকালেন। এ যে অবিশ্বাস্য, তার যেন মিহিরের কথা বিশ্বাসই হচ্ছে না। হবেই বা কি করে? যে নিজেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেই যদি স্বয়ং বাঁচাতে চায়, তাহলে সেটা কি আদেও বিশ্বাসযোগ্য হয়? মিহির বলে চলল, আমার বলির রক্তে ইন্দ্রাণী ঠিক হয়ে উঠবে তো আপনি ব্যবস্থা করুন, আর আমার মৃত্যুর পর ওকে বুঝিয়ে দেবেন যে আমার দাদা ওকে কতটা ভালোবেসেছিল। মিহির তার এক কণাও বাসেনি। ঠাকুরের দুই চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। মিহির খাট থেকে উঠে দাঁড়ালো। তিনি একবার মিহিরের হাত ধরতে গেলেন। মিহির সাথে সাথে তার হাত সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ব্রাহ্মণ বলে আপনার প্রতি আমার কোনো সম্মান রইল না ঠাকুর, নয়তো প্রণাম করে যেতাম। আর হ্যাঁ, ইন্দ্রাণীর বাবা মাকে কি বলবেন সেটা আপনার উপর। শেষের কথাগুলো তীরের মতো এসে বিঁধল ওনার বুকে। ডুকরে কেঁদে ফেললেন তিনি। ওনার দীর্ঘ 50 বছরের জীবনে একটা কলঙ্কের দাগ সবকিছু কেমন যেন উল্টো পাল্টা করে দিল। কিন্তু তার এই হাহাকার শোনার মতো তখন আর কেউ নেই। আপামর ব্রাহ্মণ জগতের এক কলঙ্কময় ব্রাহ্মণ হিসেবে তিনি চিহ্নিত। নিজেকে বলিদান করে যে এই পাপ মুছে ফেলবেন, সেই সাহসটুকুও আজ আর তিনি পাচ্ছেন না। অথচ একটা ছেলে শুধুমাত্র ভালোবাসার জোরে নিজের জীবন উৎসর্গ করতে চলেছে। আজ ব্রাহ্মণ হিসেবে নিজেকে পরিচিত করতে গেলেও যেন তার অস্বস্তি হচ্ছে। আচ্ছা, প্রকৃত উৎকৃষ্ট কে হলো তাহলে? মিহির বলে গেল প্রণাম করবার কথা। তাহলে কি ওনার উচিত ছিল মিহিরের পা স্পর্শ করে প্রণাম করা? যদিও তাতেও হয়তো মিহির নিষেধই করত। রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছেন রক্তাম্বর পরিহিত ব্রহ্মানন্দ আচার্য ঠাকুর, আর কৃষ্ণাম্বর পরিহিত মিহির। মিহিরের হাতে একটা মশাল। ঠাকুর সব কিছু ব্যবস্থা করে রেখেছেন। দুটো সিঁদুর ল্যাপা ফাঁপা ডাব, আতপ চাল, দুটো মাছের কাঁটা, চন্দন, ধুনা, এক বোতল দেশি মদ, একটা মরার খুলি আর একটা ছুরি। তার সামনে রাখা একটা শ্বেত পাথর, সেটাই শ্বেত ডাকিনীর প্রতিরূপ হিসাবে ব্যবহৃত হবে। শ্বেত ডাকিনীর মারাত্মক প্রক্রিয়া বন্ধ করার জন্য আলাদা পদ্ধতি অনুধাবন করতে হয়, তাকে আহ্বান করতে হয় না। শুধুমাত্র নিজের প্রক্রিয়া পর পর করে অন্তিম মুহূর্তে নিজেকে উৎসর্গ করতে হয়। তারপর নিজের হাতে ওই প্রতিরূপে নিজের রক্ত অর্পণ করতে হয়। কিছুই শিখিয়ে দিতে হয়নি মিহিরকে, সবকিছুই তো তারও নখদর্পণে। আট ঘাট বেঁধেই নেমেছিল সে। ইন্দ্রাণীর বাড়িতে বলা হয়েছে, যে প্রক্রিয়ার প্রকোপে ইন্দ্রাণী পড়েছে সেটা সারানো ডাক্তারের কম্য নয়। তার জন্য একটা বলিদান প্রয়োজন, আর এক্ষেত্রে
মিহির এগিয়ে এসেছে। শুরুতে কিছুটা আপত্তি জানিয়েছিলেন অখিলেশ বাবু যে না, এইভাবে কি করে সম্ভব, কিন্তু অন্য কোনো উপায় নেই দেখে আর নিজের মেয়ের বাড়ন্ত শারীরিক অবনতির কথা ভেবে তিনিও রাজি হয়ে যান। মানুষ বড়ই অদ্ভুত। প্রশ্ন যখন নিজের প্রাণের উপর বাজি রাখার, তখন নিজের বাবা মাকেও পিছু হটতে দেখা যায়। প্রাচীন ফ্রয়েডের মনস্তত্ত্ব। মুখার্জি পরিবারের কাছে মিহিরের ইমেজ একদম ক্লিন রেখেছিলেন ব্রহ্মানন্দ আচার্য ঠাকুর। একটা প্যাঁচা কোথা থেকে ডেকে উঠল। এখন ঠাকুরকে চলে যেতে হবে, মিহিরকেই যা করার করতে হবে। ঠাকুর মশাই যাওয়ার আগে একবার বলে গেলেন, আমি আর মুখার্জি পরিবার তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো মিহির। তুমি প্রমাণ করে দিয়েছ ভালোবাসাই সব থেকে বড় তন্ত্র। দুর্ভাগ্যবশত আপনিও তন্ত্রের লোক হয়েই সেই সব থেকে বড় তন্ত্রেরই অপমান করেছেন। যাই হোক, আমার মৃতদেহটা অন্তিম সংস্কার ভালো করে হবে, সেটুকু আশা তো করতেই পারি নাকি? আমি জানি তুমি আমাদের উপর খুবই ক্রুদ্ধ। তোমার অন্তিম সংস্কার স্বয়ং ইন্দ্রাণী। দয়া করে ওটি করবেন না। আমার দাদার খুনির হাতে আমি নিজের মুখে আগুন নেব না। আপনি মা বা বাবাকে দিয়ে করাবেন। ওনাদের ভালোবাসা আমার কাছে দামি, ওর মধ্যে কোনো স্বার্থ ছিল না। এখন আপনি আসতে পারেন, আমাকে একটু মানসিক প্রস্তুতি নিতে হবে। মাথা নিচু করে স্থান পরিত্যাগ করলেন আচার্য ঠাকুর। একটা চরম নীরবতায় চারিদিক যেন ঢেকে গেল। শুধুমাত্র ঝিঁঝি পোকার একটানা ডাক কানে আসছে। মশালটা রেখে সামনে রাখা জিনিসপত্রগুলোর সামনে বাবু হয়ে বসল মিহির। প্রথমে দুটি ফাঁপা ডাবের ভিতর আতপ চাল, মাছের কাঁটা, ধুনো, চন্দন আর মদ ঢেলে সেটা পূর্ণ করল। তারপর সেটাকে অর্ঘ্য হিসেবে প্রদান করল শ্বেত পাথরের সামনে। তারপর ছুরিটা হাতের কবজির শিরা বরাবর বসিয়ে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো সে। হয়তো মনে মনে জীবনে একের পর এক ঘটে যাওয়া ভালো সময়গুলো মনে করছে। তারপর চোখ মেলে ছুরিটা ঘ্যাঁচ করে কেটে দিয়ে আকাশের দিকে তাকালো। গল গল করে লালচে রক্ত বেরিয়ে আসতে থাকলো। হাতটা শ্বেত পাথরের উপর রেখে তাকে স্নাত করালো রক্তের দ্বারা। কালিমালিপ্ত রাতের পরিষ্কার মেঘমুক্ত আকাশে বেশ কয়েকটা নক্ষত্র তখন একসাথে একটা বিশেষ আকৃতি তৈরি করেছে। বছরের এই নির্দিষ্ট সময়ই তারা একত্রে অবস্থান করে। তখনই আবির্ভাব হয় সময়ের কালচক্রের শ্রেষ্ঠ তীরন্দাজ। সে মহাভারতের কর্ণ আর অর্জুনের থেকেও বড় তীরন্দাজ। মিহির মনে মনে একটা স্মিত হাসি হেসে ক্ষীণ কণ্ঠে বলল, কালপুরুষ। গল্প এখানে শেষ করে সে সিগারেটের ছাইটা অ্যাস্ট্রের ভিতর ফেলল আদিত্য। শুভঙ্কর এতক্ষণ ধরে তার গল্প শোনার মাঝে লেখার প্যাডটা নিয়ে কি সব লিখছিল। গল্প শেষ হতেই সেটা নামিয়ে রেখে আরেকটা সিগারেট ধরিয়ে বলল, তাহলে মিহির আলটিমেটলি মরছে আর ইন্দ্রাণী ওর ভুল বুঝছে, তাই তো? গুড নোটেই শেষ হচ্ছে যে ভালোবাসাই সব থেকে বড় জাদু। অডিয়েন্স ট্যাগলাইনটা ওই বিখ্যাত মানুষটা লেখা গল্প থেকে কপি বলবে সেটা শিওর, বাট বাকি ঠিকঠাকই আছে। না, আশা করি বলবে না। ওটা তো বেসিক্যালি ওনার গল্পে কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়ের ডায়লগ। আমি এখানে জাস্ট অ্যাজ এ রেফারেন্স ইউজ করছি। অসুবিধে হলে সরিয়ে দিও। না না, সেটা দেখা যাবে। আমি অন্য বিষয় ভাবছি। এন্ডিংটা কি আদৌ জমলো? দেখো, আপাতত এই এন্ডিংটা রেখেছি, কিন্তু সত্যি বলতে আমারও একটা টুইস্ট চাই। সেটা কি করে ঢোকাবো বুঝতে পারছি না। মে আই সাজেস্ট সামথিং ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ, শিওর। একটা বড় ধোঁয়ার রিং ছেড়ে শুভঙ্কর বলল, টুইস্ট রেখে দাও যে মিহির বেঁচে আছে। যা খুশি এলিমেন্ট ঢোকাও,
দেখাও যে মিহির বেঁচে আছে, আর ইন্দ্রাণীকে মেরে ফেলো। এমন কিছু করো যাতে শেষে দেখানো হবে মিহির ইচ্ছে করেই বলি নিয়েছিল, কারণ ও জানতো একটা বিশেষ কারণে ও বেঁচে যাবে। আর ও যদি বেঁচে যায় তাহলে ইন্দ্রাণীর 1 সপ্তাহের মধ্যে মৃত্যু অবধারিত। এরকম করা যাবে নাকি? বিষয়টা অলৌকিক হয়ে যাবে না? আচ্ছা, তুমি হলে কি করতে সেটাও শুনি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বেশ চমকে উঠে শুভঙ্কর বলল, এই কটা বাজে রে? সর্বনাশ, 10:30। বউ ক্যালাবে আজ আমায়। এই আজ ওঠ, আসুন, এই কাগজটা নে। এটা কি গো? একদম না, এইখানে খুলবি না, আজ রাতে বাড়ি গিয়ে খুলবি। আশা করি গল্পের টুইস্ট পেয়ে যাবি। গুড নাইট আদিত্য, কাল দেখা হবে, কেমন? গুড নাইট। আদিত্য কাগজের চিরকুটটা পকেটে ঢোকাতে ঢোকাতে দেখল শুভঙ্কর সিজ দিতে দিতে চুটকি বাজাতে বাজাতে হালকা নাচ করতে করতে চলে যাচ্ছে। এই লোকটা বেশ অদ্ভুত, কখন কি মুডে থাকে বোঝাও যায় না। তবে একটা বিষয়, ওর পর্যবেক্ষণের ক্ষমতা আর অনুসন্ধানের দক্ষতা অসাধারণ। হ্যাঁ, অনেক ধন্যবাদ রে, তুই আমার জীবন বদলে দিয়েছিস। তোর মতো ডাক্তার বন্ধু না থাকলে এত বড় জিনিসটা এক্সিকিউট করাটা আমার পক্ষেও সম্ভব হতো না। এই মাসের ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে দিয়েছি, দেখে নিস। ওকে ওকে, বাই। হ্যাঁ, পরশু দেখা করছি। ফোনে কথা বলতে বলতে আদিত্য নিজের বাড়িতে ফিরে এলো। সম্পূর্ণ ঘরটা অন্ধকার। একটা ছোট্ট মিহি সবুজ আলো জ্বালালো সে। জুতোর গট গট শব্দ করতে করতে এসে দাঁড়ালো বড় আয়নার সামনে। একটা অন্ধকারাচ্ছন্ন সবজে প্রতিচ্ছবি আয়নায় পড়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখান থেকেই এবার গল্পের টুইস্ট শুরু। চলুন শুরু করা যাক। গলার ল্যারিংসের কাছে একটা ছোট্ট নকল চামড়ার প্রলেপ লাগানো, সেখানে লোকানো একটা ছোট্ট যন্ত্র, ভয়েস মডিউলেশনের যন্ত্র। গলার ওই স্থানে একটা তেচড়া করে কাটার দাগ দেখা যাচ্ছে। আদিত্য, না, এ তো আদিত্য না, এই কণ্ঠ তো সূর্যের। সেই গুরুগম্ভীর আওয়াজ, সেই মাইকের সামনে কাঁপিয়ে দেওয়া ভরাট কণ্ঠস্বর, যে কণ্ঠের প্রেমে পড়েছে প্রচুর শ্রোতা। একটু গলা খাঁকারি দিয়ে নিজের মুখ, গাল, কপাল সব জায়গা থেকে খুলতে থাকে সেই নকল চামড়ার প্রলেপ। ধীরে ধীরে বেরিয়ে এলো একটা কাটা ছেঁড়া করা চেহারা। পুরনো দুনিয়া যেই চেহারাকে চিনত সূর্য নামে। কাহিনীতে টুইস্ট এটাই শুভঙ্কর্তা, যেই সূর্য সেই আদিত্য, সেই আমার গল্পের মিহির। আর 3টে নামের মানেই তো এক, সূর্য, দিবাকর। হাসতে হাসতে হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইল সে। ধীরে ধীরে চোখ বন্ধ করল সে। তার মানস চক্ষে তখন ভাসছে একটা দৃশ্য। কালো অন্ধকারের মধ্যে দিয়ে সে পিছিয়ে যাচ্ছে সময় প্রবাহের অতীতে। তোমায় বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে যদি পুনরায় শ্বেত ডাকিনীর কাছে ভালোবেসে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে। কিন্তু তোমার জন্য কে নিজের প্রাণ বিসর্জন দেবে, কে করবে এত বড় স্বার্থ ত্যাগ, সেটাই ভাবছি। আমি করব। এই প্রথম মুখ খুলল রাধেয়া। তার কথা শুনে দুজনেই অবাক। সূর্য দেখল রাধেয়ার চোখে জল। সে তখন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সূর্য জানত রাধেয়ার মনে তার প্রতি দুর্বলতা আছে,
কিন্তু কখনো সে নিজে থেকে সূর্যকে জানায়নি। কিন্তু তার প্রতিটা কাজে সে বুঝিয়ে দিত সেটা। সূর্য দেখেও না দেখার ভান করত বা ততটা আমল দেয়নি কখনো। সে তো তাকে ভালোবাসে না, সে তো বাসে ইন্দ্রাণীকে। কিন্তু বাঁধ সাধলেন চন্দ্র ঠাকুর। তিনি প্রায় ধরফর করে বললেন, না 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 মা, এটা কি বলছিস তুই? তুই তুই কেন প্রাণ দিবি মা? তুই কেন প্রাণ দিবি? কারণ আমি সূর্যকে ভালোবাসি বাবা। যেদিন থেকে প্রথম দেখেছি সেদিন থেকেই। কিন্তু তাই বলে তুই? তোমার সারা জীবন তন্ত্রের প্রতি উৎসর্গ হয়েছে বাবা, আমিও সেই পথেই এসেছি। তুমি তো বলতে তন্ত্র আর ভালোবাসার খাতিরে প্রাণ উৎসর্গ করার থেকে মহৎ আর কিচ্ছু হয় না। তাহলে এখন এই সুযোগ তো আমার কাছে সেরা। একসাথে দুটো উদ্দেশ্যই সফল হবে। না 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 না, এটা কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আমি তোকে এই কাজ করতে দিতে পারি না মা, এই কাজ করতে দিতে পারি না। চন্দ্র ঠাকুর রীতিমতো কেঁদে ফেললেন। এদিকে তার শিষ্যের প্রাণ বাঁচানোর ধর্ম তাকে টানছে, আর অপরদিকে নিজের মেয়ের প্রতি সীমাহীন স্নেহ তাকে টানছে। সত্যি তিনি আজ ধর্ম সংকটে। কিন্তু রাধেয়া নাছোড় বান্দা। সে খুব ধীরে ধীরে নরম কম্পিত ওষ্ঠে সূর্যের কপালে একটা চুম্বন আঁকল। কষ্টে সূর্যের চোখ দিয়েও জল পড়ছে। সেই বাড়ি ধারায় নিজের উষ্ণ স্পর্শ ঠোঁট ছুঁয়ে রাধেয়া বলল, আমাকে তুমি এই মহৎ আত্মত্যাগ করার থেকে বঞ্চিত করে দিও না বাবা। সূর্য বেঁচে উঠুক, এটাই আমি চাই। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আজীবন তোমার ভালোবাসাকে অসম্মান করে এসেছি রাধেয়া। আমাকে ক্ষমা করে দিও প্লিজ, আমাকে ক্ষমা করে দিও। পাগল, তুমি কেন ক্ষমা চাইছো? কেঁদো না, কেঁদো না, প্লিজ কেঁদো না সূর্য, কেঁদো না। না, শেষমেশ আটকানো যায়নি রাধেয়াকে। মেয়েদের ভালোবাসার একটা বিশেষত্ব হলো তারা নিজের প্রকৃত ভালোবাসার জন্য খুবই ডেসপারেট হয়ে পড়ে। তারই এক ঝলক দেখতে পাচ্ছে এখন সূর্য। চন্দ্র ঠাকুর শেষমেশ ধর্মকেই সঙ্গ দিয়েছিলেন, তবে তিনি সকল প্রক্রিয়া করার পূর্বে একবার বললেন, দাঁড়াও, এই বইয়ে যে প্রক্রিয়া লেখা আছে তাতে একটা বিষয় বাদ আছে, যেটা শুধু বংশানুক্রমিক ভাবে আমরাই জানি, যেহেতু আমাদের গুরুদেব এই পুঁথির স্রষ্টা। তোমার কণ্ঠের রক্ত লাগবে সূর্য, সেই রক্ত মুখে মেখে ধারক হিসেবে নিজের প্রাণ বিসর্জন দেবে আমার একমাত্র মেয়ে রাধেয়া। কেন? ওর কণ্ঠের রক্ত না লাগালে কি হবে? ছেদ ডাকিনী তোর বলিদান গ্রহণ করবেন না মা। ধারক চিহ্ন থাকলে তবেই বলি গ্রহণ করবেন। যদি ধারক চিহ্ন না থাকে তবে সময়ের চাকা আবার ঘুরে যাবে, আর তার ফলে তুই আবার বেঁচে উঠবি। আর 1 সপ্তাহের মধ্যে আবার রক্তভূমি হয়ে মারা যাবে সূর্য। ধারকের অর্থ তুই তোর ভালোবাসার অনুমতি নিয়ে এই কাজে নামছিস। না, ঠিক আছে, সূর্যের অনুমতি আমার চাই না। তুমি ওর কণ্ঠ হালকা চিরে আমাকে সেই রক্ত দাও। তবে এটা বইতে লেখা নেই কেন? যাতে সহজে কেউ কারোর জন্য প্রাণ দিতে না পারে, যাতে সঠিক মানুষের মৃত্যু হয়। আর যদি কেউ বলিদান দেয়ও তবে যেন প্রকৃত বলির অনুমতিতেই হচ্ছে সেই চিহ্ন থাকে। তাই ধারক হিসেবে শ্বেত রক্ত নিজের মুখে ধারণ করার নিয়ম রয়েছে।
তুই তুই যেখানেই থাকিস ভালো থাকিস মা, ভালো থাকিস। তোর তোর মঙ্গল হোক মা, মঙ্গল হোক। আমার আমার আশীর্বাদ রইল, আমার আশীর্বাদ রইল। আচ্ছা শোন, ওই গঙ্গার ঘাটের পাশে নির্জন জংলা জায়গায় আমি আমি সব ব্যবস্থা করে এসেছি। যেখানে থাকিস ভালো থাকিস মা, ভালো থাকিস। কথাটা বলেই তিনি সেখানেই কেঁদে ফেললেন হাউমাউ করে। সূর্যের পুনরুত্থানের পিছনে অনেক বলিদান আছে। এত সহজে কি আর সূর্যকে জীবিত করা যায়? অনেক কাঠখড় পোড়াতে হবে। সেই রাতেই কাজটা সেরেছিল রাধেয়া। চন্দ্র ঠাকুর খুব সাবধানে তার গলার কাছে একটা ছোট্ট কাঠ কেটে রক্ত বের করেছিলেন। একটা ছোট্ট বাটিতে সেই কালচে রক্ত দিয়েছিলেন রাধেয়াকে। তারপর সাথে সাথে কাটা জায়গাটায় আবার আয়ুর্বেদিক একটা প্রলেপ দিয়ে ঠিক করে বন্ধ করে দিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় আদুরে ভঙ্গিতে সারা মুখে সেই রক্তের প্রলেপ লাগালো রাধেয়া। এটাই যেন তার প্রিয় মানুষের সোহাগ। উন্মুক্ত ললাট, দুই গাল নরম ঠোঁটের উপর প্রলেপ পড়ল নিজের ভালোবাসার কালচে রক্তের। একটু পরে এই রক্তই শুকিয়ে গেলে সাদাটে হয়ে যাবে। রাধেয়া সূর্যের কাছে এসে বলল, আসছি সূর্যদা, এই জন্মে তো আর একসাথে থাকা হলো না, দেখি পরের জন্মে যদি হয়। শুধু কথা দাও, তোমার এই অবস্থার জন্য যে দায়ী তাকে তুমি ভালোবাসার মানে বুঝিয়ে যাবে। সূর্যের মুখে কোনো কথা নেই। রাধেয়ার হাত ধরে কোনো মতে একটা চুম্বন করল সে। শেষবারের মতো চোখের জল মুছিয়ে দিল রাধেয়া। তারপর চন্দ্র ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করে বলল, আশীর্বাদ করো বাবা, আমি আসছি। চন্দ্র ঠাকুর তার প্রাণাধিক প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বললেন, রাধেয়া মা, আমার আমার মা, তুই তুই যেখানেই থাকিস ভালো থাকিস মা, ভালো থাকিস, শান্তিতে থাকিস, সুখে থাকিস মা। আর সেখানে দাঁড়ায়নি রাধেয়া। চোখের জল লোকাতে লোকাতেই দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল সে। এই প্রক্রিয়া অনেকটা শোষণের মতো। ওদিকে ধারকের যত রক্ত গ্রহণ করবেন শ্বেত ডাকিনী, তত এই দিকে ক্ষত দূরীভূত হবে। কাজেই চন্দ্র ঠাকুর এক দৃষ্টিতে চেয়ে রইলেন সূর্যের দিকে। ঘড়ির টিকটিক শব্দ নীরবতার মধ্যে দিয়ে যেন প্রতি মুহূর্তে সংকেত দিচ্ছে। উত্তেজনা আর উৎকণ্ঠার উগ্র আবহে সময়ের প্রতিটা সেকেন্ড এগোচ্ছে। ঠিক 12টা বাজার সাথে সাথে সূর্যের মুখের প্রথম ঘা শুকিয়ে মিলিয়ে গেল। অর্থাৎ ওদিকে প্রাণ বিসর্জন দিয়ে ফেলেছে রাধেয়া। চন্দ্র ঠাকুর চিৎকার করে কেঁদে উঠলেন, রাধেয়া মা, আমার আমার মা, আমার মা, তুই তুই যেখানেই থাকিস ভালো থাকিস মা, ভালো থাকিস। শায়িত সূর্যের দু চোখ দিয়ে তিত্তির করে নদীর মতো জল গড়িয়ে পড়ল। কানে আসছে চন্দ্র ঠাকুরের কান্না ভেজা কণ্ঠের বিলাপ। ভালো থাকিস, শান্তিতে থাকিস, সুখে থাকিস মা। তার মনে হচ্ছে রাধেয়ার হাতের শিরা কেটে বেরিয়ে আসা সমস্ত রক্তগুলো দিয়ে তাকে যেন পুনরায় বাঁচানো হয়েছে। দু চোখে তখন শুধুই অন্ধকার। সেই কালিমার মধ্যে দিয়ে আবার কয়েক মুহূর্তে ফিরে এলো সূর্য। তার চোখটা কি
এখনো ছলছল করছে। এখানে আদিত্য হিসাবে কাজ শুরুর কয়েকদিনের মধ্যেই এসেছিল ইন্দ্রাণীর রক্তবমি উঠে মৃত্যুর সংবাদ। চিঠিটা এসেছিল অখিলেশ বাবুর পক্ষ থেকে। শেষ মুহূর্তে নাকি ইন্দ্রাণী কাঁদতে কাঁদতে সূর্যের নাম অনেকবার উচ্চারণ করতে চেয়েছিল, কিন্তু যতবার উচ্চারণের চেষ্টা করেছে ততবারই তার মুখ থেকে রক্ত ছাড়া আর কিচ্ছু বেরোয়নি। তবে সেই রক্ত কিছুক্ষণ পর সাদাটে হয়ে শুকিয়ে যাচ্ছিল, গ্রাস করেছিল তার শরীরে শ্বেত রক্ত। অর্থাৎ ধরে নেওয়া যায় ব্রহ্মানন্দ আচার্য তাকে সব বুঝিয়ে বলেছেন, আর ইন্দ্রাণী নিজের ভুল বুঝেছে। রাধিয়াকে দেওয়া শেষ কথা রেখেছে সে। আর পরের দিন সকালে নাট মন্দিরের পিছনের অশ্বত্থ গাছের ডাল থেকে ব্রহ্মানন্দ আচার্যের ঝুলন্ত অবস্থার দেহটা পাওয়া যায়। তিনি নাকি নিজের পাপের অনুশোচনায় দগ্ধ হয়ে নিজেকে ঝুলিয়ে দিয়েছিলেন। সেই রাতেই জীবটা নাকি একেবারে থুতনিতে এসে ঠেকেছিল। যে রাতে মিহির ওরফে সূর্য নিজেকে উৎসর্গ করেছিল, সেই রাতেই পরলোকের উদ্দেশ্যে তিনি পাড়ি দিয়েছিলেন। অবশ্য সেটা না করে তিনি মিহির ওরফে সূর্যের মৃতদেহ খোঁজার জন্য আবার জঙ্গলে আসতেন, তাহলে হয়তো সেটা না পেয়ে ঘটনার অন্যরকম মোড় নিতে পারত। তন্ত্রের মার প্যাঁচ তো শুধু তারই জানা ছিল। ইন্দ্রাণীর কণ্ঠের রক্ত মুখে না মাখলে যে বলিদান গৃহীত হবে না, সেটা তো একমাত্র মিহির ওরফে সূর্যই জানত। চন্দ্র ঠাকুর এবং ওনার গুরুদেবের এই বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটা ধন্যবাদ প্রাপ্য। যাকে যা হয়নি সেটা ভেবে তো আর লাভ নেই। তবে ধন্যবাদ আরও একজনের প্রাপ্য, ডাক্তার সৈকত মুখার্জি। অনাথ আশ্রম সূত্রে একটা ছোটখাটো স্কুলে ভর্তি হয়েছিল সূর্য। সেখানেই সৈকত আর তার বন্ধুত্ব হয়। তার বন্ধুত্বের খাতিরে নিজে তাকে মিহির তথা আদিত্যের একটা নতুন রূপ দিতে সাহায্য করেছে। পুরো খরচটা সৈকতই করেছিল। এখন মাসে মাসে টাকা শোধ করছে সূর্য। ও না থাকলে সূর্যের এই গল্পটাই তো দাঁড়াতো না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়না থেকে মুখ ফেরালো একটা ছবির দিকে। ছবিটা আর কারুর না, রাধেয়ার। সারা জীবন যাকে তার ভালোবাসার প্রাপ্য সম্মান দিতে পারেনি, তাকে এইটুকু ছাড়া আর কি বা দিতে পারত সূর্য। তার উপর হাত বোলাতে বোলাতে হঠাৎ মনে পড়ল শুভঙ্কর দা তাকে একটা কাগজে চিরকুট দিয়েছিল। পকেট থেকে সেটা বের করে দেখল, তাতে লেখা, গল্পের টুইস্ট হিসেবে আসল ঘটনাটাই দিই সূর্য। কি হলো, নামটা ঠিক বললাম তো? আসলে তোর গলার ওই ফলস চামড়াটা একটু একটু করে সরে গিয়ে ওই ভয়েস মডুলেশন যন্ত্রটা মুখে দিচ্ছিল। আর তোর গল্প যেভাবে এগোচ্ছিল তাতে বুঝতে অসুবিধা হয় না যে মিহিরটা ঠিক কে। মিহিরকে আমরা কেউ যেহেতু দেখিনি, চিনি না, তাই আমাদের সামনে আদিত্য হিসেবে আসাটা তোর পক্ষে খুব একটা কঠিন কাজ ছিল না। যাই হোক, কাল থেকে মেকআপটা ঠিক করে আসিস। ও হ্যাঁ, আমার তরফ থেকে কিন্তু কিচ্ছু লিক হবে না। তুই কি করে বাঁচলি আমি জানি না, তবে কনফিডেন্স আছে যে তুই ঠিক গল্পটায় মিহিরকে বাঁচিয়ে দিবি। আর কি বলবো, ওয়েলকাম ব্যাক টু ইউর কিংডম, মিহির ওরফে আদিত্য ওরফে আমাদের সবার প্রিয় সূর্য। তুমিও আর বদলাবে না শুভঙ্কর দা। আলগোছে রাধেয়ার ছবিটার গায়ে একবার হাত বুলিয়ে একটা গান চালিয়ে নিজের ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিল সূর্য। দু চোখ বন্ধ হলো তীব্র আরামের আবেশে। জানালা দিয়ে একটা শীতল হাওয়া এসে তার শরীর জুড়িয়ে দিল, ঠিক যেন রাধেয়ার কোমল স্পর্শ তার সকল ক্লান্তি দূর করে দিচ্ছে।
মৃদু স্বরে মোবাইলে গান চলতে থাকলো। একটা স্তিমিত প্রসন্নতার হাসি খেলে গেল তার মুখে।